রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার কাজ চলমান বললেন আলী রিয়াজ। সংস্কার নিয়ে জামায়াতের সাথে চলছে বৈঠক। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টায় এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং তার সার অংশ, তার মূল দিকগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব। রাঙ্গামাটির রাবার বাগান এলাকায় সিএনজি অটোরিকশা পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল 5 জনের, গুরুতর আহত 1। আওয়ামী লীগ আমলে ওসি এএসএম শামসুদ্দিন বানান বাড়ি গাড়ি সহ সম্পদের পাহাড়, দুর্নীতি ঢাকতে গৃহবধূ স্ত্রীর নামে নেন সব সম্পত্তি। রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অংশ নেবেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে। ভ্যাটিকানের সেন্ট পিটার্সে পোপ ফ্রান্সিসের মরদেহ চোখের জলে বিদায় জানাতে হাজির ট্রাম্প সহ বিশ্ব নেতারা, ভক্তদের ঢল। এবং সব অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াচ্ছে ক্লাসিকো। কোপা দেল রের ফাইনালে রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরোয়ার। চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শনিবার সকালে সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াত ইসলামীর অবদান স্মরণীয় হয়ে থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলটির ভূমিকা থাকবে বলেও আশা করেন তিনি। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে। বৈঠকের আগে 24-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টায় এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং তার সার অংশ, তার মূল দিকগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে। ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জানাবেন সেখান থেকে সবশেষ খবর এবং বৈঠকে জামায়াতে ইসলামের কোন কোন বিষয়ে গুরুত্ব করতে পারে সবকিছু জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে শুরু হয়েছে জামায়াত ইসলামী এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেটি সকাল 10:30টায় শুরু হয়েছে এবং সেখানে কথা বলছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজনের প্রতিনিধিত্বে কিন্তু সেখানে জামায়াত ইসলামের 9 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং সেখানে সেক্রেটারি জেনারেল তিনিও ছিলেন গোলাম পারোয়ার এবং একই সাথে অন্যান্য ঐক্যমত্য কমিশনের আরো যে 5 জন মেম্বার তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তারা যেটি বলছিলেন যে আগামীতে বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি কিন্তু সর্বোচ্চ সংস্কারের যে প্রস্তাবনা সেটি কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেগুলো যাতে সমস্ত রাজনৈতিক দলের সাথে আসলে ঐক্যমত্যের ভিত্তিতেই আসলে জুলাই চার্টার প্রকাশ করা হবে, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। এবং ডক্টর আলী রিয়াজ বলছেন খুব দ্রুত কিন্তু তাদের যে সংস্কারের প্রক্রিয়া সেটি কিন্তু তারা শেষ করবেন এবং নির্বাচনের দিকে তারা যাবেন। একই সাথে আমরা দেখছিলাম যে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যিনি বলছিলেন যে বাংলাদেশের একটি সমৃদ্ধ বাংলাদেশ, একই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য জামায়াত ইসলামী সেখানে তারা অঙ্গীকারাবদ্ধ এবং আগামীতে সাস্টেইনেবল একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ধরনের সংস্কারের প্রয়োজন তাতে কিন্তু জামায়াত ইসলামীর সব ধরনের সহযোগিতা এবং সমর্থন তারা প্রকাশ করবেন। একই সাথে তারা সংবিধান সংস্কারের যেসব প্রস্তাবগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা আজকে কথা বলছেন এবং আমরা জানি যে 66টি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেখানে তারা মতামত দিবেন। আজকে কোনোটিতে হয়তো পূর্ণ সমর্থন দিবেন, কোনোটিতে আংশিক সমর্থন এবং কোনোটিতে দ্বিমত প্রকাশ করবেন। এই সেটি কিন্তু আলোচনার বিষয় রয়েছে এবং সেখানে এর আগে আমরা দেখেছিলাম যে জামাত আসলে অনেকগুলো বিষয়ে একমত, বিশেষ করে তারা যেটি আজকে বড় আলোচনার বিষয় রয়েছে সেটি হচ্ছে যে প্রপোর্শনাল নির্বাচন, অর্থাৎ
সংখ্যানুপাতিক হারে যে সংসদে প্রতিনিধিত্ব প্রত্যেকটি দলের, সে ব্যাপারে কিন্তু তারা আজকে আলোচনা করবেন। একই সাথে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য, সেটি বিষয়ে কিন্তু তারা আলোচনা করবেন এবং সেগুলো বিষয় নিয়ে কিন্তু তারা বিস্তারিত আজকে আলোচনা করছেন। এবং আমরা কিছুক্ষণ পরে অর্থাৎ 12:30টার পরেই কিন্তু মধ্যাহ্নের বিরতি হবে তাদের যে বৈঠক, সেই বৈঠকের মধ্যাহ্নের বিরতিতে আমরা হয়তো আরো কিছু বিস্তারিত জানতে পাবো যে আসলে কোনগুলো বিষয়ে এখন পর্যন্ত তারা অগ্রগতি সাধন করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। আগামী জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ও তারিখ ঘোষণার দাবিতে জিয়া মঞ্চের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জিয়া মঞ্চ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। এসবের নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করে ভোট আয়োজনের দাবি জানান তারা। নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিও জানান নেতাকর্মীরা। আমরা চাই দেশে নির্বাচিত সরকার গঠন করুক, দেশের এই ক্রান্তি লগ্নে নির্বাচিত সরকার দরকার। আমরা 17 বছর ধরে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করছি। রাঙ্গামাটিতে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 5 জন। এ সময় গুরুতর আহত হয় আরও একজন। শনিবার সকাল 10টার দিকে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের রাবারবাগান এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায় রাবারবাগান এলাকার চেয়ারম্যান পাড়ায় সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর ঢাকায় তার বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিনেই আওয়ামী লীগ সরকারের সময় যেসব পুলিশ সদস্য বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন তাদের অন্যতম ওসি ASM শামসুদ্দিন। তিনি এতটাই চতুর যে প্রায় সমস্ত সম্পত্তি করেছেন তার স্ত্রীর নামে। স্ত্রী সাজিয়া আফরিন রুনা একজন গৃহিণী। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর মিরপুর মডেল থানার সিটিএসবি ইন্সপেক্টর ASM শামসুদ্দিন মিরপুর পূর্ব মণিপুর কাঁঠালতলা 7-আপের গলির এই বিলাসবহুল ভবনটির 3 তলার একটি আলিশান ফ্ল্যাটের মালিক তিনি। এছাড়াও রয়েছে বিলাসবহুল গাড়ি। ওই থাকে, সারও থাকে এখানে, তার পার্সোনাল এটা কেনা তার। শুধু তাই নয়, অনুসন্ধানে একটি বাড়ির দলিল আসে দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় মালিক সাজিয়া আরফিন রুনার নাম। পেশায় একজন গৃহিণী হয়েও কিভাবে রাজধানীতে একটি বাড়ির মালিক হলেন তার অনুসন্ধানে দেখা যায় রুনার স্বামী ASM শামসুদ্দিন নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতেই বাড়িটির দলিল করেন তার স্ত্রীর নামে। বাসা কার এটা? কোন ওসি? শামসুদ্দিন। উনি আছে কোথায়? মডেল থানা। তার নামে না ওইখানে? ওটা হ্যাঁ জানি, এটা আমি কি কর্মচারী আমি জানি। আপনি কি ম্যানেজার এখানে? আমি এনে চাকরি করি। তবে এখানেও করেছেন চালাকি। রাজস্ব ফাঁকি দিতে দুতলা ভবনটিকে টিন শেড দেখিয়ে 3 কোটি টাকা মূল্যের এই জায়গা সহ ভবনটির দলিলে দেখানো হয় 1,01,55,000 টাকা। এসব অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আলাপের এক পর্যায়ে তিনি জানান শুধু স্ত্রীর নামেই নয়, নিজের নামেও রয়েছে সম্পদ। তার দাবি বিদেশে মিশনে গিয়ে এসব সম্পত্তির মালিক হয়েছেন। যতটুকু আচ্ছা আচ্ছা আমার কাছে বিচার কিছু নেই, যা আছে এটাই এখানে। আপনার কাছে মনে হয় যেন আমি অন্য করে বলছি বা আমারগুলো অপরাধজনক টাকা, তাহলে আপনি রিপোর্ট করে দেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান পুলিশের জবাবদিহিতা ও বিচারহীনতার কারণেই ঘটছে এমন ঘটনা। একজন ইন্সপেক্টর
বা আরো নিম্ন পর্যায়ের যারা তারা যে এই যে মানে বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের পাহাড় করতে পারেন, তারা কিন্তু ওই রোল মডেলটা অনুসরণ। পুলিশ তো শান্তিরক্ষা মিশনে যায়, কাজে পুলিশ তো বেশি উপার্জন করবে। এটাও কিন্তু এক ধরনের অপরাধকে বিচারহীনতা দেওয়ার একটা মানে যুক্তি ছাড়া আর কিছুই হতে পারে না। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়া বিধান সমূহ আছে, সেগুলোর প্রয়োগ নাই। এই প্রয়োগটা নিশ্চিত করতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ইতালিতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর আগে শুক্রবার ইতালির স্থানীয় সময় দুপুর 2:15 রোমে পৌঁছান। পরে বিকেলে প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে প্রয়াত পোপের মরদেহ এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল 9:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতারা তার শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। এদিকে রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি দর্শনার্থী বইতে সই করেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সবাইকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি। বাণীতে বিশ্ব মেধা সম্পদ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবার কার্যকর অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নাম সর্বস্ব আবেদনে ভরে উঠেছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তালিকা। 65টি আবেদনের মধ্যে 58টিতে নাম ছাড়া নেই কোনো তথ্যই। বাকি 7টিতে রয়েছে তথ্য বিভ্রাট। শিউলি রায় তমার অনুসন্ধানী রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নূর আলম। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য আবেদন জমা পড়েছে 65টি। জমা পড়া আবেদনের মধ্যে 58টি দলেই নেই কোনো তথ্য। এগুলো একেবারেই নাম সর্বস্ব। মাত্র 7টি দলের আবেদনের যথেষ্ট তথ্য আছে। তবে সেসব তথ্য যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় কার্যালয়ের ঠিকানা ঠিক নেই কার্যক্রম। বাংলাদেশ জনশক্তি পার্টির প্রধান কার্যালয় হিসেবে দেখানো হয়েছে এই ভবনটির 4র্থ তলায় একটি বন্ধ মিডিয়া হাউসের ভিতরে একটি ছোট কক্ষকে। সেখানে পাওয়া যায়নি দলের কোনো সদস্যকেও। এমনকি ভবনের অবস্থানরত ও আশেপাশের মানুষও জানে না এই নামে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আছে। জানা মতে সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটা অফিস আছে, বাকিগুলো খালি বলে আমাদের জানা, নিজের থেকে দেখছি। তো এরকম কোনো পার্টির অফিস আমাদের এই ফ্লোরে বা এই বিল্ডিংয়ে আমরা কখনো দেখি নাই, আমাদের নজরে আসে নাই। আমরা কখনো নাম শুনি না। আমার জানা মতে আমি এমন অফিস জানিও না, এমন দেখিও না। ভবনটির সম্পদ ব্যবস্থাপনা ভাড়া বিভাগের তালিকায়ও নেই এই রাজনৈতিক দলের নাম। কর্মকর্তারাও জানেন না এই নামের দল আছে কিনা। আপনি মুখে মুখে আমাকে দেখাইলেন, দেখলাম, জানতে চাইলাম, বললাম যে না এই পার্টি নাই। আরেকটি দল বাংলাদেশ জাস্টিস পার্টির দেওয়া ঠিকানায় গিয়ে দেখা যায় সেটি একটি আবাসিক ভবন। বাড়ির মালিকরা জানান জাস্টিস পার্টির কার্যালয় মতিঝিলে। মতিঝিলে গিয়ে দেখা যায় কার্যালয় বলে পরিচয় দেয়া কক্ষের ভেতরে কেবলই পোস্টার লাগাচ্ছেন দলটির সভাপতি ডক্টর সৈয়দ জাবেদ। তিনি জানান এপ্রিলের 16 তারিখে আবেদন করেছে ইসিতে। এছাড়াও 29 জনের কেন্দ্রীয় কমিটি আছে তার দলটিতে। আমরা 16 তারিখে করেছি। আমাদের এই সেন্ট্রাল কমিটিতে 29 জন সদস্য। কিছু কিছু জেলায় আমরা শুরু করেছি এবং কমপ্লিট করেছি, এবং 200টা উপজেলা ব্যাপার আমরা সময় চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে। আসন্ন সংসদ নির্বাচনের আগে কতগুলো যোগ্য রাজনৈতিক দল নিবন্ধন পাবে তা নিয়ে সংখ্যা দেখা দিচ্ছে। এদিকে জুলাই আগস্টের মধ্যে নতুন দলের যাচাই বাছাই কাজ শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বগুড়ার শাহজাহানপুরে হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদার ও তার 4 সহযোগীকে স্থানীয়রা মারধর করে আহত করে। শুক্রবার রাত 8:30টার দিকে মানিকদীপা সোনালী বাজারে এই ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে। স্থানীয়রা চাঁদাবাজির অভিযোগ করলেও ইজারাদাররা বলছেন এটি ছিল একটি পরিকল্পিত হামলা।
সহকর্মী সঞ্জু রায়ের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বগুড়ার শাহজাহানপুরে হাটের ইজারা আদায় নিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন সাবেক যুবদল নেতা সাদাত হোসেন ও তার 4 সহযোগী। আলু ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে খাজনা আদায়ের চেষ্টা করলে তার গাড়ি অবরুদ্ধ করে গ্রামবাসী। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতা সাদাতের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের গাড়িতেও ইট পাটকেল ছুড়ে। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েই তারা এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। একটা মাসের উপরে 10 টাকা করে মনে করেন চান্দা বসাছে। আজকে আলুর টাকা নিতে এসেছিল, হ্যাঁ, তারপরে আসে আন্দোর এই পুলিশের আসে আন্দোর একটু ইয়ে করলো আর কি। আজকে আবারও মনে করলেন যে ঠিক ওই সাদার লেবারি আবার আসা গাড়ি ঠেক দিয়েছে, গাড়ি লোড দিতে দেয় নাই, সাদা দিয়া তারপরে গাড়ি লোড দিতে হবে। এটা হলে মানুষের একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে। আসে দেখি ওই শাহাদতের গাড়ি মনে করেন যে একবারে ঘেরার করলি আছে সগলি, সে এখন ভাঙচুর কিছু হয়নি। তারপরে পুলিশ আসার পর মনে করেন যে ভাঙচুর আছে। তবে অভিযুক্ত ইজারাদার বলেন 9 লাখ টাকা ইজারা নেওয়ার পরেও খাজনা তুলতে না পেরে ক্ষতিগ্রস্ত তিনি। জামাতের যে লোকজন আছিল তারা মনে করেন যে হুট করে বলতেছে এই শালা বিএমপিরা এখনই দেশ খাবার আছে, তাই কয়াই মনে করেন যে অতর্কিতভাবে জামাত আমাদের উপর হামলা করে এবং তার সাথে কিছু আওয়ামী লীগ উস্কেন্দাতা আছে। প্রথমে গাড়ি আটকে দিল, দেওয়ার পরে কিছু লোকজন আলো অন্ধকার সব আলোগুলো অফ করে দিয়ে গাড়িতে অতর্কিতভাবে ঢালান শুরু করে। আমাদের এই ছেলেবেলে যারা হাত ডাকছে সাদত, এরা আমাদের এই ছেলেবেলেকে আক্রমণ করার জন্য ওরা পরিকল্পনা করে জামাত এবং আওয়ামী লীগ এরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে উস্কাইয়া দিয়ে ওদেরকে আটক করে আজকে অমানসিক ইট পাটকেল নিক্ষেপ করে তারা একটা বাতি বন্ধ করে আপনার এই নির্যাতন করছে। তবে পুলিশ জানায় ইজারার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষ্কার করবেন। সংবাদের প্রেক্ষিতে তড়িৎ সেখানে যাই এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করি এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অ্যাডমিট করি। না, পুলিশ কেউ কোনো আনে, এমনকি পুলিশের উপর কোনো হামলাও হয়নি। ইজারের বিষয়টি আমি কোনো কিছু জানি না, এই বিষয়টা ইউনো মহোদয় পরিষ্কার করবেন। হামলায় আহতদের মধ্যে 3 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইজারাদার সহ বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে মুসাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জনতা বাজারে স্থানীয় এলাকাবাসী, সনাতন ধর্মাবলম্বী ও যুব সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অনেকে কাফনের কাপড় পরে আত্মাহুতির ঘোষণা দেন। বক্তারা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার অব্যাহত বালু উত্তোলনের কারণে গেল বছরের 26 আগস্ট ছোট ফেনী নদীর উপর নির্মিত মুসাপুর 23 ভেন্ট রেগুলেটর ভেঙে যায়। এতে লোনা পানি ঢুকে এই অঞ্চলের 1,30,000 হেক্টর জমির ফসল ফলানো যাচ্ছে না। এছাড়া আশেপাশে শত শত বাড়িঘর, ফসলের জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকল্পের অধিকাংশ কাজ ফেলে পালিয়েছে ঠিকাদাররা। যে কাজগুলো চলমান রয়েছে তাও করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে। ফলে ঠিকাদার ও পৌর কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের 27 কোটি টাকা জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। ইরফান রানা ক্যামেরা, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে 3টি প্যাকেজে 27 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা। তবে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশ কাজই লোক দেখানো শুরু হলেও বন্ধ পড়ে আছে 8 মাস ধরে। হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানেরও, ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে পৌরবাসী। এই ড্রেনটা ধরেন 8 মাস মতো ধরেন 1 বছর পড়ে রয়েছে, খরচে করে কোনো কাজ করে না কন্ট্রাক্টররা। রিক্সায় ছালপাল সাইকেল চালাতে গেলে পড়ে যায়, ভ্যান নিয়ে আসলেই পড়ে যায়, রাত্রি তার ওরা ঠিক পায় না। এই পানি থাকা কালে একদম ধরেন নতুন বউটনি বাড়ি যাচ্ছিল, অভিজ্ঞা ভ্যান ট্যান নিয়ে সব পড়ে গেছিল। এমনিতে ভ্যান চলতে পারে না, ভ্যান ওর মধ্যে গড়িয়ে চলে যায়, অটো গড়িয়ে চলে যায়, তাহলে আমার সমস্যা না, বাড়ি ঘর পানিতে তলা ডুবে যায়। আমাদের খুবই সমস্যা, খোয়া পানি ফেলাছে গেছে আর কোনো কামই হচ্ছে না। মানে এই রাস্তায় 4-5টা রাস্তায় আমার খোয়া পানি ফেলাছে আর কোনো কামই হচ্ছে না। আর এ প্রকল্পের যে কাজগুলো চলমান রয়েছে তাও চলছে নিম্নমানের সামগ্রিক দিয়ে দায়সারাভাবে। মেয়াদ শেষ হয়ে গেলেও অর্ধেকও শেষ হয়নি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ। ফলে ঠিকাদার ও পৌর কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের 27 কোটি টাকাই জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী।
কাজ আছে ড্রেন হবে কাল এই পর্যন্তই, তাটা আমার কোনো কিছু কাজ আমরা কাজ করেও না, আবার যারা কাজ করে তারাও আসে না। নতুন কাজের মতন হচ্ছে না, কাজটা একটু ভালো করলে ভালো হয়। দেখেন যে ইটটা দেশে সুরকি বানাচ্ছে কি পিকেটের ইট নাকি ভাঙা হচ্ছে 2 নম্বর 3 নম্বর ইটের পিকেট। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে চলমান কাজে অনিয়মের বিষয়টি স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্পের সব কাজ দ্রুত সময়ে শেষ করতে চেষ্টা করছেন তারা। যদি চলতি বর্ষার কারণে আমরা বিঘ্নিত না হই তাহলে আশা করা যায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। অতিরিক্ত পানির নিঃসরণের কারণে বালুর সাথে হয়তো কোথাও একটু কেলে মিশ্রিত হয়ে যায়। আমরা সবাই সেখানে সম্মিলিতভাবে চেষ্টা করছি তার নিম্নমানের বালু অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন বালু দিয়ে আজকে সেটা ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। অবশ্যই কোনো লিখিত অভিযোগ হলে আমরা কমিটির মাধ্যমে হোক এবং ঢাকা অফিসের মাধ্যমে হোক অথবা আমাদের এখানে নিয়োগকৃত পিডি দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। উন্নয়ন কাজে এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।